আচ্ছা শুরু করতেছি, রেকর্ড শুরু করছি। প্রবলেম নাম্বার 1 এ বলছে যে একটা 0.5 মিলিমিটার থিক শীট আছে, ওইটাকে ড্রয়িং করে আমাদের একটা ইয়া বানাইতে হবে, কি বলে, একটা কন্টেইনার, একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার বানাইতে হবে। সেখানে আমার এলডিআর দেওয়া আছে, লিমিটিং ড্রয়িং রেশিও 1.9। আর যেই ইয়াটা বানাবো, যে কন্টেইনারটা বানাবো, সেটার ইনসাইড ডায়া হচ্ছে 40 মিলিমিটার, হাইট 60 মিলিমিটার, টেনসাইল স্ট্রেংথ 150 মেগাপিক্সেল, থিকনেস ধরে নিতে হবে হচ্ছে আনচেঞ্জড মানে আমার ব্ল্যাঙ্কের থিকনেস ছিল 0.5। তো ওয়াল আর ওই বটম যেটা, সেটার থিকনেসও 0.5 হবে। তো প্রথমে করতে বলছে ক্যালকুলেট দ্য ডায়ামিটার অফ দ্য ইনিশিয়াল সার্কুলার ব্ল্যাঙ্ক নেসেসারি। আমাদের ইনিশিয়াল সার্কুলার মানে যে ব্ল্যাঙ্কটা, সেটার কিন্তু ডায়ামিটার দেয় নাই। তো এইটার ডায়াটা আমাদের বের করতে হবে। ধরে নিলাম এটার ডায়া হচ্ছে ডি নট, আর এটা থিকনেস তো বলেই দিছে, থিকনেস হচ্ছে 0.5 আর কি, থিকনেস 0.5। এখন এইটা থেকে আমি যে শেপটা বানাবো সেটা কিরকম, সেটা কিন্তু এরকম একটা হচ্ছে যে মানে ক্যান, চিন্তা করে একটা ক্যান, সিলিন্ড্রিক্যাল আকৃতির ক্যান। তো সেইটার মধ্যে দেখ আমাদের ইনসাইড ডায়া বলে দিচ্ছে 40 মিলিমিটার, হাইট বলে দিচ্ছে 60 মিলিমিটার। তাহলে এটার আমি যদি দুইটা পার্ট চিন্তা করি, এই বটমটা আলাদা একটা জিনিস চিন্তা করবো। বটম যেটা, সেটা হচ্ছে একটা সার্কুলার শিট আর কি। আর বাকিটুকু কি একটা হলো সিলিন্ডার হইলো না? বুঝতে পারতেছিস? হলো সিলিন্ডার, এই হলো সিলিন্ডারের ইনসাইড ডায়া হচ্ছে 40 আর আউটার ডায়া কিন্তু 41, কারণ আমার বলে দিছে যে এই শীটের থিকনেস আর হ্যাঁ এই আইটারে কি বলে বটম 0.5 করে দুই পাশে, তাহলে 0.5 করে দুই পাশে আমার ডায়া থাকলো, আউটার ডায়া পাচ্ছে হচ্ছে 41। তো এখন যেহেতু এই ভলিউম চেঞ্জ হয় না, ভলিউমের যেহেতু কোনো চেঞ্জ হবে না, তো ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম দুইটা ইকুয়েট করে আমরা পাবো। তো ইনিশিয়াল ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার, পাই ডি নট স্কয়ার বাই 4 ইন্টু থিকনেস হচ্ছে 0.5। আর ইকুয়াল টু এই যে আমার যেই জিনিসটা বানাবো, যেই জিনিসটা বানাবো, তো এইটারে আমরা দুইটা ভাগে ভাগ করছি। তো সো ওই হলো সিলিন্ড্রিক্যাল যে পার্টটুকু, সেটাতে আমরা যদি এভাবে চিন্তা করি, মানে পাই আউটার ডায়া, মানে এটা কিরকম আর কি। তোর এমনি সিলিন্ডারের ফর্মুলা কি, সিলিন্ডারের যে ভলিউম, সেটার ফর্মুলা কি? পাই আর স্কয়ার, নিচেটা প্লেট হিসেবে ধরছে আগেরটার মতোই, আর হচ্ছে উপরেরটা হচ্ছে তো পাই, আউটার ডায়া মাইনাস হ্যাঁ, তো পাই 41 স্কয়ার মাইনাস 40 স্কয়ার বাই 4, যেহেতু ডি দিয়ে করতেছি, তো বাই 4 ইন্টু এইচ হচ্ছে আমার 60। এইটুকু হচ্ছে হলো সিলিন্ড্রিক্যাল পার্টটুকু, আর প্লাস নিচের যে কি বলে বটম যেটা, সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো এখানে পাই আর মানে ডি হচ্ছে এখানে 40, যেহেতু আমরা এই হাইটের মধ্যে এই নিচের পার্টটুকু পর্যন্ত চলে আসছি। তো যখন আমরা ভিতরের পার্টটুকু বটমটা নেব, সেখানে কিন্তু আমার আর এই 41 নেওয়ার দরকার নেই, শুধু 40 নিলেই হবে। আর 41 নিলেও খুবই অল্প একটু পার্থক্য হবে, এটাতে তেমন কিছু আসবে না। তো পাই 40 স্কয়ার বাই 4 ইন্টু থিকনেস হচ্ছে 0.5। কারণ একটু বল, কারণ প্রথম থিকনেসটা 0.5 কি দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ প্রথম, হ্যাঁ হ্যাঁ এই যে শুরুতে বলে দিছি 8.5 মিলিমিটার। চেঞ্জ হচ্ছে না? কোনটার কথা বলতেছিস? ও আচ্ছা, না না, এটা ব্ল্যাঙ্কের, এই যে যেটা থেকে আমি বানাবো, হ্যাঁ হ্যাঁ যে থেকে সেটাতেই তো বানাবো বলে আমি, দিছে, সেটাতেই তো ক্যান না। শুরুতে বলে দিছে a 0.5 মিলিমিটার থিক শীট ইজ টু বি ড্রন। হ্যাঁ হ্যাঁ শীটের থিকনেসই তো 0.5। হ্যাঁ ওইটাই ব্ল্যাঙ্ক, ওইটাই শীট, ওইটাই ব্ল্যাঙ্ক। আর ফাইনালি বলছে যে আমার যে থিকনেস অফ দ্য বটম অ্যান্ড দ্য ওয়াল অফ দ্য কন্টেইনার রিমেইন আনচেঞ্জড। তার মানে শীটের যে থিকনেস ছিল সেটাই আমার রয়ে গেছে 0.5। আর ভলিউমও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এখান থেকে যেহেতু সবকিছু আছে, জাস্ট এই ডি নটটা বের করে ফেলতে পারবি আর কি। তো এটা ক্যালকুলেটর দিয়ে বের করে দিই, এটা 106.4 আসে। ডি নট ইকুয়াল টু 106.4 মিলিমিটার। ভালো কথা, ওকে। পরের প্রশ্নে কি চাইছে? ফর ড্রয়িং দ্য সেম ইনিশিয়াল সার্কুলার ব্ল্যাঙ্ক, চেক ইফ সিঙ্গেল ড্রয়িং ইজ এনাফ অ্যান্ড ইফ নট ক্যালকুলেট দ্য স্মলেস্ট পসিবল পাঞ্চ ডায়া ফর দ্য ফার্স্ট স্টেপ। তো এখানে কিন্তু আমাদের ওই যে বলছিলাম যে এক স্টেপে কিন্তু পুরো জিনিসটা তৈরি করে ফেলা যাবে না। মানে যে আমি 106.4 মিলির একটা ডায়া, 106.4 মিলিমিটার ডায়ার একটা ব্ল্যাঙ্ক থেকে আমি এক
বা ড্রয়িং করেই এটা যে পেয়ে যাব তার কোনো নিশ্চয়তা নেই। এই শেপটা, ফাইনাল শেপটা যে পেয়ে যাব এটার কোনো নিশ্চয়তা নেই। তো একবার ড্রয়িং করে হয়তো বা আমি ছোট্ট একটা অংশ এই যে এরকম কিছু একটা বানাইলাম, তারপরে সেটা আরো বেশি ড্রয়িং করে হয়তো বা এরকম কিছু একটা বানাইলাম। তো এখন আমাদের এলডিআর কিন্তু দেওয়া আছে, এলডিআর দেওয়া আছে হচ্ছে 1.9। তো আমরা চেক করে দেখব যে আমাদেরকে একবারই হয় কিনা। যদি একবারে হয় তাহলে আমার কতটুকু পাঞ্চ ডায়া নেওয়া লাগবে। আমাদের কিন্তু একটা পাঞ্চ দিয়ে এটার ড্রয়িং করা লাগবে, তো এই পাঞ্চের ডায়ামিটারটা কত হবে সেটা আমাদের বের করা লাগবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি এই যে এলডিআর যেটা সেটা হচ্ছে আমাদের 1.9। এলডিআর ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, ব্ল্যাঙ্ক ডায়ামিটার ডিভাইডেড বাই পাঞ্চ ডায়ামিটার, তাই না? ব্ল্যাঙ্ক ডায়ামিটার বাই পাঞ্চ ডায়ামিটার। এখন আমরা দেখি যে আমাদের এলডিআর কত দেওয়া আছে 1.9, আর ব্ল্যাঙ্ক ডায়ামিটার কত দেওয়া আছে আমার 106.4। তো এখান থেকে আমরা ডিপি বের করতে পারবো। তো ডিপি বের করে দেখ কত আসে। 106.4 ভাগ হচ্ছে 1.9, 5. না ডিপি দেওয়া আছে 40। সরি, ও আচ্ছা এখানে একটু ইয়া ডিপি হয়েছে, দেওয়া আছে 40। আমি দাঁড়া দাঁড়া এক মিনিট, একটু ভুল করছি। এটা হচ্ছে আমার, হ্যাঁ মানে আমরা প্রথমে যে জিনিসটা আমি বলি ইনসাইড ডায়া যেটা ওইটাই পাঞ্চ হবে। এলডিআরই বের করব, নতুন আমরা এলডিআরই বের এলডিআর, করব। হ্যাঁ এলডিআর বের করব, এলডিআর মানে হচ্ছে কম্পেয়ার যে করব আর কি। 106.4 ডিভাইডেড বাই 40। আমার ফাইনাল যে জিনিসটা পাবো সেটার তো বটম যেটা সেটা যেহেতু 40 ছিল, তো আমরা দেখি এটা কি আমার এলডিআরটা ক্রস করে যায় কিনা। তো এটা করে দেখা যাচ্ছে যে 106.4 ডিভাইডেড বাই 40 করে দেখা যায় হচ্ছে তোর 1.9 কে ক্রস করে যায়, 2.66 এর মতো আসে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি 40 পাঞ্চ দিয়ে একটা জিনিস করি তখন আমার এলডিআর হবে 2.66, কিন্তু আমার অ্যালাউয়েবল হচ্ছে 1.9। ঠিক আছে, তার মানে আমি এক স্টেপে কাজটা করতে পারবো না। তো এখন আমাদের যেটা করতে হবে যে আমার এই, হ্যাঁ এখন এই ফার্স্ট স্টেপের জন্য আমার পাঁচ ডায়াটা কত হওয়া দরকার। তো এই ফার্স্ট স্টেপের জন্য পাঁচ ডায়াটা এখান থেকে বের করবো, যে প্রথমে যেটা লিখছিলাম আর কি। ঠিক আছে, এখান থেকে পাঁচ ডায়া কত আসে, 1.9 দিয়ে ডিভাইড করে দেখ, 106 কে 56। হ্যাঁ 56। তো 56 তাহলে মিলিমিটার। ফার্স্ট স্টেপে আমি যেই পাঁচটা ইউজ করব সেটা হচ্ছে আমার 56। এখন এই 56 ইউজ করলে আমার কিন্তু 1.9 আসবে আর কি। ভালো কথা। তো আমাদের কোয়েশ্চেন আর কি কি চাইছে, if not calculate the smallest possible punch diameter for the first step। এটুকুতেই শেষ আমার, মানে বি এর অ্যান্সার হয়ে গেছে। বি এর অ্যান্সারে চাইছিল যে আমার ফার্স্ট স্টেপে কতটুকু আমার, বিতে বলছিল, বিতে বলছিল যে চেক করে দেখতে যে ওকে মানে আমি এক স্টেপে কাজটা একবারই হবে যদি কিনা। করতে চাইতাম, হ্যাঁ হ্যাঁ একবারেই করা যাবে কিনা, আর যদি না যায় মানে আমার তাহলে, ডায়ামিটার বাড়াইতে হবে আর কি পাঞ্চের। মানে একবারে যদি না যায় তাহলে আমার কত পাঞ্চ ডায়ামিটার নিলে কাজটা করা যাবে, মানে ফার্স্ট স্টেপের জন্য কতটুকু পাঞ্চ ডায়ামিটার না লাগবে। তো আমরা এটা বের করে ফেলছি, ফার্স্ট স্টেপের জন্য পাঞ্চ ডায়ামিটার হচ্ছে 56। আচ্ছা সরি, হ্যাঁ এস্টিমেট দ্য নাম্বার অফ রিড্রয়িং নেসেসারি। আচ্ছা তাহলে আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে আমরা তাহলে ফার্স্ট স্টেপটা পাইলাম, এখন চেক করে দেখতে হবে যে আমি ফার্স্ট স্টেপের শেষে তো 56 পাবো তাই না। মানে ফার্স্ট স্টেপে আমার যে পাঁচ ডায়ামিটার সেটাই তো আমি ফার্স্ট স্টেপের শেষে, এই যে এখানে যে চিত্রটা দিছিলাম, যে এটা ধর আমার হচ্ছে এই যে এরকম একটা জিনিস পাইলাম, এটা ডায়া হচ্ছে আমার 56। এখন আমি চেক করে দেখবো যে আমার তো ফাইনালি 40-এর একটা জিনিস বানানো লাগবে। এখন চেক করে দেখবো সেকেন্ড স্টেপে 56 পাঁচ ডায়া দিয়ে কি আমি 40-এর বটম বানাতে পারবো কিনা। যদি না পারি তাহলে আরো একটা স্টেপ লাগবে। তো আমাদের এরকম কয়টা স্টেপ লাগবে সেটা বের করতে বলছে। আচ্ছা তো 56 থেকে এখন আমরা চেক করে দেখি যে সেকেন্ড স্টেপে আমার, সেকেন্ড স্টেপের জন্য তো আমার এলডিআর তো চেঞ্জ হচ্ছে না, আমার পুরো প্রসেসের জন্য এলডিআর হচ্ছে 1.9। ঠিক আছে, পুরো প্রসেসের জন্য আমার এলডিআর হচ্ছে 1.9। এখন আমি সেকেন্ড স্টেপের জন্য পাইলাম আমার পাঞ্চ ডায়ামিটার, তো ফার্স্ট স্টেপের জন্য 56। এখন দেখ কম পাইলাম। এখন সেকেন্ড স্টেপের শুরুতে আমার কিন্তু এই 56টা এখন ব্ল্যাঙ্ক হিসেবে কাজ করবে। ব্ল্যাঙ্ক হিসেবে এখন আমাকে এই 56কে কনসিডার করতে হবে। আমার ইনিশিয়ালি যে 100 কত ছিল, 104 না 106, 106.4, সেটা আমার ব্ল্যাঙ্ক ছিল।
সেই 106.4 থেকে কিন্তু আমি 56 বানাইছি। এখন এই 56টাকে আমার সেকেন্ড স্টেপের জন্য ব্ল্যাঙ্ক হিসেবে কল্পনা করতে হবে, বুঝছিস? মানে রাইট আমি রাইট আমি এরকম একটা ওইটাকে শেপ বানাইলাম, আরেকবার তো ড্রয়িং করব। এখন আমি ধর আরেকটা ড্রয়িং করে এটারে আরেকটা ড্রয়িং করে এরকম কিছু একটা বানাই ফেলবো। তো এখন আমার কোন অংশটুকু আমার ব্ল্যাঙ্ক হিসেবে কাজ করতেছে? এই ফার্স্ট স্টেপের শেষে যে 56টা শেপটা তৈরি হয়েছে 56, আর আমি ফাইনালি বানাইতে চাচ্ছিলাম হচ্ছে 40। তো এখন আমি চেক করে দেখবো 56/40 এটা কি আমার 1.9 এর মধ্যে আছে নাকি ক্রস করে যাচ্ছে। তো 56/40 করে দেখলাম দেখতেছি মধ্যে আছে। 1.4 আসবে না? 1.4, তার মানে ওকে, যেহেতু 1.4 হচ্ছে আমার 1.9 এর চেয়ে ছোট, তো আমার এই স্টেপে আমি কাজটা পেয়ে যাচ্ছি। সেকেন্ড স্টেপে আমি এই যে 45 ডায়া ইউজ করতে পারবো। আর যদি এটা 1.9 থেকে বেশি হইতো তাহলে আরেকবার চেক করে দেখতে হতো আর কি। তো আমার দুইটা স্টেপ লাগতেছে আর কি। ফার্স্ট স্টেপে আমি 56 ডায়া ইউজ করব, সেকেন্ড স্টেপে 40 ইউজ করব, তাতে আমার জিনিসটা তৈরি হয়ে যাবে। আর 3 নম্বরে চাইছে ক্যালকুলেট দ্য ড্রয়িং ফোর্স। সো ওই যে ড্রয়িং ফোর্সের যে বিশাল একটা সূত্র দেখছিলাম আমরা, ওইটাই, কিন্তু এখানে পুরোটা লাগবে না, কারণ এখানে হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কের জন্য, ব্ল্যাঙ্ক হোল্ডারের জন্য যে ফ্রিকশনের পার্টটুকু সেটা নিয়ে কোনো ইনফরমেশন দেয় নাই। সো আমরা এই যে সিতে দেখতে পাচ্ছি যে অংশটা নাই ফারহান। হ্যাঁ, সিতে দেখ, সিতে যে ড্রয়িং ফোর্সের জন্য আবার বিশাল বলবো। বড় একটা সূত্র আছে। হ্যাঁ হ্যাঁ এই সূত্রের মধ্যে সেকেন্ড আর থার্ড পার্টটুকুর ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন দেয় নাই। সো এইটুকু আমরা বাদ দিচ্ছি। ওকে এই মাঝখানের যে পার্টটুকু সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক হোল্ডারের সাথে আমার রাইট। ব্ল্যাঙ্কের যে ফ্রিকশন, সেই ফ্রিকশনের কন্ট্রিবিউশন নিয়ে কিছু দেয় নাই। আমরা শুধু এই যে প্রথম অংশটুকু ইউজ করবো। এখানে ফর্মুলা বসাইলেই হয়ে যাবে। পাই তো পাই, ডিপি হচ্ছে 5 ডায়ামিটার। তো প্রথম স্টেপের জন্য আমি 5 ইউজ করতেছি, 56, এখানে 56 বসবে। টি টি হচ্ছে থিকনেস 1.1, সিগমা এফ, সিগমা এফ এর ভ্যালু দেওয়া আছে উপরে। টেনসাইল স্ট্রেস ইজ 150 মেগাপাস্কেল, ওইটা বসাই দেবো। আর তারপরে লন ডিবিএল বাই ডিপি, এটা করলে আর কি 16 কিলো নিউটন মনে হয় চলে আসে। এটা এখানে এটা করায় না। আচ্ছা, তারপরে 2 নাম্বার ম্যাথটা হচ্ছে পেজ নাম্বার 78 এ। এই যে এটা হচ্ছে সুপার প্লাস্টিসিটি এন্ড সুপার প্লাস্টিক ফর্মিং রিলেটেড একটা ইয়া। তো এখানে হচ্ছে যে স্ট্রেইন রেট ইফেক্ট অ্যাট কনস্ট্যান্ট স্ট্রেইন ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড বাই, যে ফর্মুলাটা দিয়ে আর কি ম্যাথটা। তো এটা থেকে আর কি দুইটা ইয়ার জন্য কি বলে, the ratio of flow stress sigma 2 and sigma 1 at two strain rates, দুইটা ভিন্ন স্ট্রেইন রেটের জন্য আর কি যে দুইটাই হবে সেটার একটা রেশিও এখানে দেওয়া আছে আর কি। যে মূল ফর্মুলাটাই সিগমা 2 আর সিগমা 1 দিয়ে ইউজ করলে সিসি কেটে যাচ্ছে, আমার ডিভাইড করলে সিগমা 2 বাই সিগমা 1 করলে সিসি কেটে যাচ্ছে আর কি। তো ওখান থেকে এই ফর্মুলাটা আসে লন নিলে। আর এখানে ফাইনালি এটাকে একটা জিনিস ইগনোর করলে সেটা হচ্ছে ডেল সিগমা বাই সিগমা, এই ফর্মুলাটা আসে আর কি। আমাদের এই ফর্মুলা দিয়েই ম্যাথটা নিচের অংশে, find out the increase in flow stress of a material having the strain rate sensitivity factor 0.01, এই যে m, যেটা mটা হচ্ছে strain rate factor, sensitivity factor. If the strain rate is increased by a factor of 10, তো এখানে আমরা যদি প্রথম যেটা, এটা তো এপসাইলন 1, আর সেকেন্ড যেটা সেটা যদি এপসাইলন 1 এপসাইলন 2 হয়, তখন বলছে যে আমার 10 টাইমস। বল, ওটা ডেল সিগমা আনলো কিভাবে সিগমা 2 থেকে? এটা কিভাবে আনছে ঠিক আমি বুঝি নাই, ফর্মুলায় দিয়ে দিছে এখানে, জাস্ট বলছে যে ওই ইগনোর করা, মানে একটা ডান সাইডে তো কোনো চেঞ্জই করে নাই। না, ডান সাইডে চেঞ্জ করে না, জাস্ট লন সিগমা 2 বাই সিগমা 1 এইটাকে এটা লেখা যায় আর কি। এখানে মানে সিম্পলিফাই করে বলতে একটু জিনিস ইগনোর করে আর কি। এই যে এখানে বলছে at low temperature sigma 2 is not much greater than sigma 1,
তো এটা যেহেতু অনেক বড় না সেজন্য এটা লেখা যায় আর কি। এই তো এখন এই যে কোশ্চেনে যেটা কারণ বল, এখানে কি ম্যাথটায় এক্সাক্ট রেজাল্ট 2% আসে? না 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 2.3 আসে। হ্যাঁ ঠিক আছে। ওই যে এপসাইলন 2 ইকুয়াল টু 10 এপসাইলন 1 আর কি। কারণ কি বলছে যে 10 টাইমস বেড়ে যাচ্ছে আর কি, ইফ দ্য স্ট্রেন রেট ইজ ইনক্রিজেস বাই এ ফ্যাক্টর অফ 10। তো 10 টাইমস যদি বেড়ে যায় তাহলে আমি এপসাইলন 2 কে লিখতে পারি 10 এপসাইলন 1। তো এইখানে যদি আমি ফর্মুলায় বসায় দেই যে লন এপসাইলন 2 বাই এপসাইলন 1, এখানে যদি বসায় দেই তাহলে এপসাইলন 2 এর জায়গায় 10 এপসাইলন 1 বসাইলাম, এপসাইলন 1 কেটে গেল, তাহলে থাকবে শুধু লন 10। তাহলে m লন 10 এটা থাকবে আর কি। এটাই বের করতে বলছে। m এর ভ্যালু দেওয়া আছে, m এর ভ্যালু দেওয়া আছে 0.01, আর তার সাথে লন 10 গুণ করলে আমাদের কত আসে 0.01 ইন্টু লন 10, এটা করলে তোর ওই 0.023 আসে আর কি। ওটার 100 দিয়ে গুণ দিতে হবে। 100 দিয়ে গুণ দিলে আমাদের পার্সেন্টে চলে আসবে আর কি। এটা আসলে যে আমার যদি 10 টাইমস বাড়ে তাতে আমার কতটুকু বাড়াইতে হয়, স্ট্রেস কতটুকু বাড়াইতে হয় সেটার একটা মেজারমেন্ট। তারপরে 3 নম্বর ম্যাথটা আছে পরের পেজেরই শেষে। এটা তো সোজা করেই দেওয়া। হ্যাঁ 3 নম্বরটা সোজা আছে। এটা জাস্ট কি বলছে, কনসিডার এ বার দ্যাট স্টার্টস টু নেক, প্রুভ দ্যাট স্ট্রেন রেট এট দ্য আননেকড এরিয়া ইজ রাদার হায়ার দ্যান দ্যাট অফ দ্য নেকড এরিয়া। এখানে কোয়েশ্চেনটার মধ্যে আমার একটু মনে হয় ভুল আছে আর কি। আমি বুঝতে ভুল করতেছি, এটা শিওর না। ও আচ্ছা, এটা এটা কেমন জানি কনফিউজ। হ্যাঁ এখানে দেখ, এখানে বলছে একটা বার, এটা হচ্ছে যে লেখাগুলো উল্টাপাল্টা। হ্যাঁ লেখার মধ্যে একটু ঝামেলা আছে। তো একটা বার কনসিডার করতে বলছে, এটার নেকিং শুরু হয়েছে আর কি। এখন আমাদের প্রুফ করতে বলছে যে আননেকড এরিয়াতে, আচ্ছা এখানে কি প্রুফ করতে বলছে এটা হচ্ছে আমরা প্রুফ করে ফেলি, তারপরে মানে সলিউশনটা দেখি, ওটার পরে কথাটা বললে ভালো হবে। দেখ এখানে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে নেকিং এর জায়গায় যেটা, সেটা হচ্ছে an, আর অন্য জায়গায় বা স্বাভাবিক যেখানে হচ্ছে নেকিং হচ্ছে না সেটা a নট ধরলাম। তাহলে এখন আমাদের সিগমা ইকুয়াল টু আমরা কি জানি f বাই a, তাহলে f ইকুয়াল টু সিগমা a। তো আমরা ফোর্স যেহেতু পুরো জিনিসটার উপর সেমই দিচ্ছি, তাহলে আননেকড জায়গায় আমার ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সিগমা নট a নট, আর নেকড এরিয়াতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সিগমা a n। এখন এই দুটা থেকে আমরা যদি রেশিওটা নিয়ে আসতে চাই সিগমা নট বাই সিগমা এন, সেটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমার এ এন বাই এ নট, যেহেতু রিসিপ্রোক মানে কি বলে ইনভার্সলি প্রপোর্শনাল আর কি। তো আর আগের ম্যাথটার মধ্যে যে আমরা সূত্রটা দেখলাম, আগের ম্যাথের মধ্যে এমটা ছিল এপসাইলনের উপরে, তো সিগমার উপরে নিয়ে গেলে 1 বাই এম হচ্ছে। এই সিগমা ইউ যেটা সেটা, আর ওই সিগমা নট যেটা একই কথা আর কি, নট কন্ডিশনের জন্য ইউ কন্ডিশনটা। তো এটা হচ্ছে আমরা আগের ম্যাথটা থেকে বা আগের থেকে যে ফর্মুলাটা জানলাম, এপসাইলন নট বাই এপসাইলন এন। এপসাইলন মানে হচ্ছে এপসাইলনের উপর একটা ডট আছে, এটা হচ্ছে যে স্ট্রেন রেট আর কি, শুধু স্ট্রেন না। তো সেটা ইকুয়াল টু হচ্ছে সিগমা নট বাই সিগমা এন টু দি পাওয়ার 1 বাই এম। আর এই যে এখান থেকে আমরা সিগমা নট বাই সিগমা এন পাইলাম আবার এ এন বাই এ নট। তো এ এন বাই এ নট, তো ফাইনালি আমাদের এই মাঝখানে অংশটুকু বাদ দিলে, মানে প্রথম অংশটুকু বাদ দিলে সিগমার সাথে এপসাইলনের একটা সম্পর্ক চলে আসলো। এখন এখান থেকে আমরা জানি যে নেকিং হইলে তো আমার ওই এরিয়াটা চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়। তো এ এন যেহেতু ছোট এ নট থেকে, এখন এম এর সাথে এটার একটা সম্পর্ক আছে যে এম এর ভ্যালু যদি খুবই ছোট হয়, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে যে এম যদি জাস্ট 0.02 হয়, এম যদি 0.02 হয় তাহলে 1 বাই এম হয়ে যায় হচ্ছে 50। তখন আমার এই যে সিগমা নট বাই সিগমা এন এটার ভ্যালু, আচ্ছা এখানে আরো একটা জিনিস ধরে নিছে, লেট দ্য নেক রিজন হ্যাভ এ ক্রস সেকশনাল এরিয়া অফ 90% অফ দ্য আউটসাইড দ্য নেক। যদি এরকম হয় যে আমার ক্রস সেকশনাল এরিয়া 90% হচ্ছে এএন, তাহলে আমার এখানে এএন বাই এ নট এই জায়গায় শুধু 90%ই থাকবে।
এটা কি বুঝতেছিস? মানে এই জায়গায় এই যে an ইকুয়াল টু ধরে নিছে, যেহেতু কমবে, কতটুকু কমবে জানি না, তবে কমবে এটুকু শিওর। তো ধরে নিলাম 90% অফ এ নট। তাহলে এ এন এর জায়গায় আমি যদি 90% অফ এ নট বসাই, এ নট কেটে যাবে, জাস্ট খালি 90% মানে 0.9। সো এই 0.9 এর উপর পাওয়ার হচ্ছে 50। এখানে এম এর দুইটা ভ্যালু কনসিডার করবে, এম যখন ছোট, এম এর ভ্যালু 0.02 জন্য কত হচ্ছে, আর একটা হচ্ছে এম এর ভ্যালু 0.5 এর জন্য কত হচ্ছে। সো এম এর ভ্যালু 0.02 যখন হচ্ছে তখন 1/m এর ভ্যালু আসতেছে 50। তো 0.9 টু দি পাওয়ার 50 এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻³ আর যদি এম এর ভ্যালু আমরা আরেকটু বড় ধরি, মানে 0.5 ধরি, সো 1/m আসে হচ্ছে 2, 0.9 স্কোয়ার করলে হয় 0.81। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এখান থেকে দুইটা জিনিস। প্রথমত হচ্ছে যে এম এর ভ্যালু যখন আমার ছোট হচ্ছে তখন আমার এই যে ইয়াটা আমরা স্ট্রেন রেট যেটা ε0/εn, এইটা পাচ্ছি আমরা মানে অনেক ছোট আর কি। আর যখন এম এর ভ্যালু অনেক বড় হচ্ছে তখন এই রেশিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা একটা জিনিস। আর এখন এইখান থেকে আমার একটা কথা আছে যে সো দ্যাট অলদো দ্য আননেকড রিজিয়ন ডিফর্মস স্লোয়ার দ্যান দ্য নেক, ইটস রেট অফ স্ট্রেনস ইজ স্টিল রেদার লার্জ। এই জিনিসটা ক্লিয়ার না আর কি, মানে হ্যাঁ, ভাষাগত এই জিনিসটা। কথাটা কিন্তু মিলতেছে না। হ্যাঁ, এই ভাষাগত জিনিসটা আমি বুঝতে পারিনি, মানে মনে হয় স্যার ভুল, মানে বইয়ে ভুল লেখছে কিনা। এটা একটু ফাঁকা রাখ, আমি বলতেছি, দেখি খুঁজে পাচ্ছি কিনা, খুঁজতেছি এটা। মানে এই পর্যন্ত ম্যাথস করছি ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনে যেটা চাইছে সেটার সাথে এখানে কেমন জানি একটু ম্যাচ লাগতেছে আর কি। দেখ, কোয়েশ্চেনে চাইছে হচ্ছে unnecked area is rather higher than the necked area, strain rate। তো আচ্ছা, যাই হোক, মানে মূল যে জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখ ε0/εn, আর এখানে কম আসতেছে না। মানে এখানে এই দুইটা জিনিস থেকে কিছু প্রুফ হয় না, এই দুইটা অন্য কিছু তুলনা করছে, কিন্তু এখানে সবসময় দেখ ε0/εn এর ভ্যালুটা সবসময় কি ছোট হচ্ছে না, 1 থেকে ছোট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে আমার হ্যাঁ, ε0/εn নেগড এরিয়া স্ট্রেন রেট তো এটা এই জায়গাতে আমি মানে একের থেকে অনেক ছোট পাইছি, এখানেও 0.8 পাইছি, অনেক ছোট আর কি। দুই ক্ষেত্রে তো এক্ষেত্রে কম পাওয়া গেল। 0.8, তার মানে এপসাইলন নট ইকুয়াল টু কি আসতেছে 0.81 ইন্টু এন। তার মানে নেক্সট এরিয়াতে আমার যে স্ট্রেন রেট হচ্ছে এপসাইলন নট, মানে সেখানে আরো অনেক কম। হ্যাঁ, এটা সাউন্ডস দুইটা গুড। থেকে এই জিনিসটা পাচ্ছি না আমরা, যে এপসাইলন এন মানে নেক্সট এরিয়াতে যে আমার স্ট্রেন রেট তার থেকে বড় কম বেশি হচ্ছে, হয়। এপসাইলন নট কম হচ্ছে, 81 তো কম না, গুণ করতেছে 0.81 দিয়ে গুণ করতেছে, তাহলে আমার আননেক্ট এরিয়াতে আমার স্ট্রেন রেট কিন্তু কম এপসাইল মানে নেক্সট আচ্ছা এরিয়ার ফারহান, তুলনায়। খুব সম্ভবত এরকম যে হচ্ছে এম এর হচ্ছে একটা ঠিক ঠিক এরিয়া ডিপেন্ডেন্সি আছে। না না, এম এর যে এরিয়া কোনো যখন আমার ভ্যালুর জন্যই দেখ কমতেছে, জিনিসটা কিন্তু এম এর ঠিক আছে, এম এর ভ্যালুর সাথে আমার এই রেটটার মানে কি বলে তুলনাটা কম বেশি হচ্ছে, কিন্তু যে কোনো একটা ভ্যালুর জন্য এম যখন কম নিচ্ছে তখনও দেখ 5 × 10⁻³ কি অনেক ছোট না, একের থেকে অনেক ছোট ভ্যালু না। হুম, তো তাহলে আমি এটা না দেখে আচ্ছা এটা ফারহান, দেখাই, 0.81 না এটা না, দেখ, আমি এটা ওইটার দেখ। কথা বলিনি, আমি হচ্ছে এখানকার প্রুফটা বলতেছি। এখানে প্রুফটা বলছে যে হচ্ছে so that although the unnecked region deforms slower than the neck, its rate of straining is still rather large. তাহলে বলছে যে হচ্ছে আননেক পোর্শনে আমার হচ্ছে স্ট্রেন রেট যেটা স্ট্রেনিং যেটা সেটার মানটা অনেক বেশি আসতেছে। তার মানে বুঝাইছে যে এই যে এম সমান যে 0.5, এখানে যে 0.81 মানটা পাইছিলাম, তার মানে এই এম সমান যে 0.5 এটা হচ্ছে আমার আননেক অবস্থার। যেহেতু আননেক অবস্থায় আমি অনেক বেশি মান পাচ্ছি, সেহেতু বলতে যে এখানকার স্ট্রেনিং ইজ রেদার লার্জ। বুঝছিস? আমার কাছে এটা মনে হলো না। আমি ফারহান, দুইটা সিচুয়েশন থেকেই এরকম একটা ডেরিভেশন আনতে পারি যে নেক্সট রিজিয়নে যা হচ্ছে আননেক্ট রিজিয়নে তার থেকে অনেক কম হচ্ছে। সো এম এর ভ্যালু যখন বেশি তখন অল্প একটু কম হচ্ছে, কিন্তু আচ্ছা এম এর ফারহান, ভ্যালু এটা যখন রেট কম, না, হ্যাঁ রেট স্ট্রেনিং রেট। এটা রেট। সো স্ট্রেন সি এপসাইলন এন, এটার ভ্যালু কিন্তু একের চেয়ে কম থাকবে, অনেক কম থাকবে।
আচ্ছা ভাই বাদ দাও, এটা এটা হইছে, এটা দুই শেষ। জায়গায় মানে আমাদের এরপরে না এখানে ভাই, এটা কনফিউজিং। এখানে কনক্লুশন হইছে যেটা তো চাইছে কনফিউজ, এখন কিছু করার তো নাই, কনক্লুশন আচ্ছা তো না, নাই, আচ্ছা জাস্ট ফাইনাল একটা কথা বলি, সেটা হচ্ছে গরম হয়ে যে যাইতেছে ভাই। দুইটার মধ্যেই মানে এখানে এপসাইলন এন দিছে, কিন্তু এটা তো এপসাইলন এন হবে না, তো এখানে ডটই হবে। ফর্মুলা তো ডট দিয়ে করা, এখানেও হ্যাঁ ডটই হবে। আর এখানে তো চাইছে যেটা, এবং ফাইনালি কনক্লুশন চাইছে যেটা, দুইটার মধ্যেই কিন্তু স্ট্রেনিং বলছে। স্ট্রেনিং মানে সাধারণত কি বোঝায়? স্ট্রেন রেট বোঝায়। আচ্ছা যাই হোক, এটার কথাটা আমার কাছে কনফিউশন মনে হচ্ছে। আর ফাইনালি হচ্ছে এটার আরেকটা আছে ম্যাথ 4 নাম্বার, শেষ পেজে, চ্যাপ্টারের শেষ পেজে। এটা অত কঠিন কিছু না, এটা সহজ আছে। এটা ওই আগের সূত্রটা দিয়ে আর কি। Tensile test on a certain metal is carried out at a temperature 540 degrees Celsius at a strain rate 10 per second. The stress is measured 160 megapascal. আর 300 পার সেকেন্ডে হচ্ছে 310 মেগাপ্যাসকেল। আমাদের হচ্ছে স্ট্রেংথ কনস্ট্যান্ট সি আর হচ্ছে সেন্সিটিভিটি এম বের করতে হবে। তো এটা একদম সাধারণ আর কি, মানে আমরা তো যে ফর্মুলাটা দেখে আসছি সেটা কি ছিল? লনের দুইটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে মেবি। সিগমা এফ ইজ ইকুয়াল টু সামথিং সি কে এপসিলন কি করেন? এখন তুই এখানে যদি সিগমা 1 আর সিগমা 2 দুইটা নেস, দিয়ে যদি ভাগ করিস, মানে লন নিয়ে আসা যায়, এমনিতে নর্মালি চিন্তা করলেও হয়। এটা যদি সিগমা 1 আর সিগমা 2 ইয়া করে যদি ভাগ করিস, তাহলে প্রথমবারে আমার সিসি কেটে যাবে, তাহলে জাস্ট সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু এপসাইলন 1 বাই এপসাইলন 2, মানে রেট আর কি, সেটার উপর পাওয়ার হচ্ছে এম। এখানে আমার দুইটাই দেওয়া আছে, মানে সিগমা 1 সিগমা 2 এপসাইলন 1 এপসাইলন 2 দেওয়া আছে। যে এটারে যদি আমি সিগমা 1 ধরি 160 মেগাপ্যাসকেল, সেটার জন্য আমার রেট হচ্ছে 10, সো 160 10, আর হচ্ছে পরেরটা পাইছি 310 মেগাপ্যাসকেল, যখন আমার রেট হচ্ছে 300, তাহলে 310 300। এখান থেকে সবগুলো আমরা বসাই দিলে কি হয়ে এখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাব না, টু দি পাওয়ার এম ও আছে, এম হবে। লন নিলেই হবে আর কি। লন নিলে এম পাবি, এম এর ভ্যালুটা পরে যে কোনো একটা কন্ডিশনে, যে কোনো একটা প্রথমটায় অথবা দ্বিতীয়টায় বসাইলে সি এর মান চলে আসবে। ওকে, সি এর মান গেল দেন। পাবি না? এটা বুঝছিস না এটা? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, আর বি পার্ট টুকু হচ্ছে একটা মুখস্থ টাইপের জিনিস। মুখস্থ টাইপের মানে আগের থিওরি বুঝলে আর কি। টেম্পারেচার যদি যখন 480, তখন আমাদের ইয়া কি হবে, তো টেম্পারেচার কমছে আর কি, 540 থেকে 480-তে যদি যায়, তাহলে এম এর ভ্যালু আর সি এর ভ্যালুর কি ইয়া হয় আর কি। এটা হচ্ছে যে টেম্পারেচার কমলে আমার ইয়া কমে যায়, সেন্সিটিভিটি কমে যায় এম, আর ওইটা বেড়ে যায়, সি বেড়ে যায়। Sensitivity exponent would become smaller. টেম্পারেচার কমলে সেন্সিটিভিটি কমে যায় আর সি বেড়ে যায়। এটা 4 নাম্বার শুরু করব। 3-এর এই ম্যাথ শেষ আর কি, 4 নাম্বার বলতে 4 নাম্বার চ্যাপ্টার শুরু করব। এটা 4 নাম্বার চ্যাপ্টার ছিল না? না না, এটা 3 নাম্বার ছিল। ও আমি সারা সারা রাত রামায়ণ পড়ে আমি তো সীতাকার বাপ না। আরে চ্যাপ্টার 3-4 ব্যাপার না, ফোর্জিং না শীট মেটাল পড়ছে, এটা হচ্ছে কথা। আলাউদ্দিন, সালাম আলাইকুম।